এদিকে পতন ঘণ্টা বেজে গেলে বিএনপির হঠাৎ ৩ বাহিনী প্রধান নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন নরেন্দ্র মোদী। নতুন কৌশলে রাজনীতিতে ফিরতে চলেছে আওয়ামী লীগ, নিষিদ্ধ হতে পারে বিএনপি। একটা গুরুত্বপূর্ণ খবর, মোদীর বাসভবনে মধ্যরাতে জরুরি বৈঠক। তবে কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত? এই রুদ্ধদ্বার বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে ভারত হয়তো বড় কোনো ধরনের কৌশলগত সিদ্ধান্তের শেষ পর্যায়ে রয়েছে। এই অল্প কয়েকদিনের মধ্যে, বেশি দিন লাগবে না, এই অল্প কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগকে, এমনকি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ওয়েলকাম করবে। এমনকি ফুলের মালা গলায় দিয়ে শেখ হাসিনা সহ যারা সৎ সাহসী জনগণের জন্য কাজ করেছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ পলাতক রয়েছেন, তারা দেশে ফিরলে বিমানবন্দরে তাদেরকে বরণ করে নেওয়া হবে। স্পিকারকে সামনে রেখে ক্লিন আওয়ামী লীগের কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। সেই আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হলো কি? সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের মাধ্যমে আসলে তাকে আইনি লড়াইয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে তিনি মামলাগুলোতে লড়াই করে ক্লিনশিট পেতে পারেন, যা পরবর্তীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে। আপনি বলছেন যে আদালতে গেলে এই আইন টিকবে না, অথবা চ্যালেঞ্জ করলে আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারবে, তার উপর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে আদেশ সেটি অবৈধ বলে হয়তো আদেশ দিতে পারে। আওয়ামী লীগের রাজনীতি তো আপনি আরো 10 গুণ 50 গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবেন। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আপনি বলছেন যে আদালতে গেলে এই আইন টিকবে না, অথবা চ্যালেঞ্জ করলে আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারবে, তার উপর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে আদেশ সেটি অবৈধ বলে হয়তো আদেশ দিতে পারে। আমাদের আদালত সম্পর্কে নতুন করে কোনো মন্তব্য করতে চাই না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। যদি সেরকম কিছু না হয়, তাহলে আওয়ামী লীগের রাজনীতিটা আসলে কোন দিকে যাবে, ছোট করে যদি বলতেন এক মিনিটে। আওয়ামী লীগের রাজনীতি তো আপনি আরো 10 গুণ 50 গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবেন। এই আইনটা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে কেউ, আমার মনে হয় সেটা টিকবে না। যে মানদণ্ডের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাতে তো প্রত্যেকটা সরকারি দল যখনই তারা সরকারে ছিল এই ধরনের কর্মকাণ্ড তারা কম বেশি করেছে। সব সরকারি দলই সরকার পতনের সাথে সাথে তাদের নিষিদ্ধ করার ন্যায্যতাও এই আইনের দ্বারা তৈরি হবে। এবং আরেকটা যেটা বড় বিপদ, যে আপনি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করার একটা বিষয় হয়ে গেল। কারণ আপনি আজকে যদি বিএনপি আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করে, 5 বছর পরে কিংবা 7 বছর পরে কিংবা 3 বছর পরে আওয়ামী লীগ যদি জনসমর্থন নিয়ে এসে সরকার গঠন করে, তারাও যদি একইভাবে বিএনপিকে নিষিদ্ধ করে, তাহলে পরে এইখানে এই নিষিদ্ধ আর এই প্রতিহিংসার চক্রেই আমরা ঘুরপাক খেতে থাকবো। বিএনপি অবশেষে অধ্যাদেশটি রেটিফাই করলো, তাদের উদ্যোগে বিল আনা হয়েছে এবং সেটি পাস হয়েছে। এর মধ্য দিয়ে আপনার প্রতিক্রিয়াটি প্রথমে জানতে চাই যে এটি খুব প্রয়োজন ছিল? এটি তো ডক্টর ইউনূস সরকার করেছিল, তার যে জঙ্গি শাসন, বা আপনার যে শব্দ ইউনূস গং, তারা এটি করেছিল। এবং বিএনপির পক্ষ কাছ থেকে তো মানুষের একটু ভিন্ন ধর্মীয় প্রত্যাশা ছিল যে না, গণতান্ত্রিক পথে হাঁটবে। আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি প্রথমেই। ধন্যবাদ আপনাকে। পৃথিবীর কোনো দেশেই এইভাবে নির্বাহী আদেশে কিংবা আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা, এরকম একটা দল, যে দলটা কমপক্ষে 40% মানুষকে রিপ্রেজেন্ট করে। কারণ আপনার এটা আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন কিংবা জাতিসংঘ বলেন, কিংবা কোনোভাবেই আপনি ধরেন ডোনাল্ড ট্রাম্প, তিনি যে নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয় দফায় নির্বাচনের ক্ষেত্রে, তিনি যখন বাইডেনের কাছে হেরে গেলেন, তখন হোয়াইট হিলে তার সমর্থকরা যে আক্রমণটা করলো এবং সেখানে তো কয়েকজন হত্যাকাণ্ডের শিকার। কিন্তু তাতে তো সেটা খুব নিন্দনীয় ঘটনা, এবং এরকম সহিংসতা আমরা পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলকে কেন্দ্র করে পাই। কিন্তু সেই জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, কোনো ব্যক্তিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো, এই জিনিসগুলো তো আমরা দেখি না। তাতে করে জটিলতা আরো বেশি তৈরি। বিএনপিকে কেন এই দায়িত্বটা নিতে হলো যে আইনি প্রয়োগ করে ফেললো একেবারে? এটা কি খুব বেশি প্রয়োজন ছিল? বিএনপি কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, বা আওয়ামী লীগ বিহীন একটা মাঠ তৈরি করতে চাচ্ছে আগামী দিনের রাজনীতির জন্য? যেটি ডিপ স্টেটের খেলা ছিল, যে আওয়ামী লীগ বিএনপি দুটোই মাইনাস হবে, একটা বিশেষ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় বসাবে। এটি কি তারই কোনো এক্সটেনশন, আরেকটু সফট আকারে? আসলে অনেকগুলো বিষয় অপেক্ষা করছে। কারণ আপনি এর ভেতরে যেমনটা বলছিলাম, যে বিএনপি কিন্তু তাদের তরফ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও আমরা শুনিনি এই ইউনূস সাহেবের সময়, এবং তারা কিন্তু সেটা বলেছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার বিপক্ষে। এবং আমরা যখন নির্বাচন হয়েছে তখনই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির তরফ থেকে, ইভেন জামাতে ইসলামও আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক, সেই ভোটের জন্য তারা নানা রকম ভাবে চেষ্টা করেছেন, এবং সেই নির্বাচনী সভায় কিন্তু অনেকেই আপনার আওয়ামী লীগের প্রতি যথেষ্ট ইতিবাচক কথাবার্তা বলেছেন। এবং নির্বাচন হওয়ার সাথে সাথে আমরা দেখেছি কোথাও কোথাও বিএনপির যে নেতৃবৃন্দ, তাদের সহযোগিতায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। এবং আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের
শাসনামলে আমরা আরেকটা যে খুব নেতিবাচক এবং ধ্বংসাত্মক প্রবণতা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে আপনার উগ্রবাদী শক্তি কিংবা বাংলাদেশ বিরোধী শক্তি তারা আওয়ামী লীগ নির্মূলের সাথে সাথে বিএনপিকেও নির্মূলের কথা তারা একদম প্রকাশ্যেই বলেছে, এবং দুটো দলকেই তারা আপনার চাঁদাবাজদের দল বলে অভিহিত করেছে, স্বৈরাচার বলে অভিহিত করেছে, এবং দুটো দলকেই তারা এই সেদিনও 11 দলীয় জোট যে আপনার সমাবেশটা করলো, সেখানে তারা বলছে যে 72-এর যে বাকশালী সংবিধান, সেই সংবিধানের পক্ষে যারা, জাতি আজ দুই ভাগে বিভক্ত, একদিকে হচ্ছে 72-এর বাকশালী সংবিধানের পক্ষে যারা, আর যারা 72-এর সংবিধানের বিপক্ষে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে, এবং আপনার যদি এটা বিষয়টা এরকম হতো যে একটা রেজিম চেঞ্জ হয়েছে, তারপরে রাজনৈতিক আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তাদের নিজস্ব রাজনীতি আছে, ম্যানিফেস্টো আছে, দর্শন আছে, তাদের কর্মসূচি আছে, সেটা নিয়ে তাদের ভিতরে নানা রকম মতবিরোধ হয়, তারা নানা রকম অনেক সময় সহিংসতা হয়, সেরকম কিছু হলে আমি এত বিস্মিত হতাম না। কিন্তু বিষয়টা হয়েছে যে আমাদের এখানে গণতান্ত্রিক রাজনীতির যে অভাব, এবং আমাদের এই যে বড় দুটো দলের যে পাল্টাপাল্টি এবং প্রতিহিংসা, এটার সুযোগে কিন্তু আপনার বাংলাদেশ বিরোধী উগ্রবাদী শক্তি কিন্তু শক্তিশালী হচ্ছে। এবং সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির তরফ থেকে কিছু কিছু নেতা তারা অন্তত ইতিবাচক কথাবার্তা বলছে, এবং আপনার বিভিন্ন জায়গাতে যারা আমরা আলোচনা করি এবং যারা সাংবাদিক, যারা সুশীল সমাজের, তারাও কিন্তু এই কথাটা বলছিলেন। অনেকের প্রত্যাশা ছিল যে আপনার নির্বাচনের পরে গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের অগ্রযাত্রার স্বার্থে সবাই মিলে আমরা একটা ইতিবাচক রাজনীতি শুরু করব। কিন্তু সেখান থেকে এই ধরনের কর্মকাণ্ড, এটা ঠিক সবাই, প্রত্যেকের জন্য আমাদের একটা বিস্মিত হবার বিষয়, কারণ এরকমটা আমরা আশা করিনি। কারণ তাদের কথাবার্তা কিংবা কর্মকাণ্ডে যদি বিষয়টা এরকম হতো যে হ্যাঁ, আপনার ইউনূস সাহেবের সময় বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে তাদেরকে নিষিদ্ধ করা হোক, কিংবা নির্বাচনের সময় তারা আওয়ামী লীগের প্রতি যথেষ্ট রিলাক্টেন্ট ছিল, হ্যাঁ, কিংবা তার পরবর্তী আচরণেও আমরা যদি দেখতাম যে ভীষণ রকম বিরোধী, এটা আমরা জানি যে তাদের কয়েক দশকের রাজনীতি পরস্পরের বিরোধিতা করেই অগ্রসর হয়েছে, কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে তো তারা একসাথে কাজও করেছে। আবার বিভিন্ন সময়ে দেশের সংকট মুহূর্তে তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা সংকট নিরসনও হয়েছে। সুতরাং রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমরা বলি, তাহলে এটা তো শুধুমাত্র একটা রাজনৈতিক দল না, এটা সামাজিক শেকড় আছে, এটা সাংস্কৃতিক শেকড় আছে, এটা বুদ্ধিবৃত্তিক শেকড় আছে। তা আপনি সেইটাকে কি করে উপরে ফেলবেন? এবং রাজনৈতিক দল, ছোটখাটো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেও আপনার জটিলতা বেশি হয়। সেটা তো আপনার জাতিসংঘ থেকে শুরু করে আপনার পৃথিবীর যত থিঙ্ক ট্যাঙ্ক কিংবা যারা রাজনীতি নিয়ে কাজ করেন, রাজনৈতিক বিশ্লেষক, তারা হরহামেশা এই কথাগুলো বলেন যে রাজনৈতিক দল তাদের নিজস্ব একটা আদর্শ আছে, জনসমর্থন আছে, তারপর তাদের নিজস্ব শেকড় আছে, সেই সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলে আপনার সমস্যা সমাধানের চেয়ে জটিলতা আরো বেশি হয়, এবং সেই জটিলতাগুলো ইন দি লং রান আপনার যে সমাজ, রাষ্ট্র, তারপরে তার অর্থনীতি, তার রাজনীতি, সেটাকে আরো বিপদে ফেলতে। এখন আমি আসলে বিস্মিত হচ্ছি এইটার জন্য যে আপনি আজকে ধরেন যে একটা, প্রথমটা হচ্ছে যে আইনটা করা হলো, আমি সন্দিহান যে এটা ওয়েদার দিস পিস অফ ল ইট ইজ ভ্যালিড পিস অফ ল in terms of constitutional article. কারণ আমরা আইনের ছাত্র হিসেবে যেটা জানি যে সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন, এবং এই সর্বোচ্চ আইনে যে মৌলিক অধিকার কিংবা মানবাধিকারের কথা বলা হয়েছে, সেটার সাথে যদি অন্য কোনো আইন সাংঘর্ষিক হয়, তাহলে পরে সেটা আপনার বাতিল হয়ে যায়। এখন এই আইনটা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে কেউ, আমার মনে হয় সেটা টিকবে না। হ্যাঁ, ওই আপনার সংবিধান সংশোধন করে তারপরে আপনাকে সেটা প্রমাণ করতে হবে, এবং সেটাও প্রমাণ সাপেক্ষ। কারণ যেই বিতর্কটা ইউনূস সাহেবের সময় হয়েছে যে আপনি যারা সরকারে যারা ছিলেন, অনেক শক্তি প্রয়োগ করা হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে, তো সেইটার ব্যাপারে যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচার করে, কিন্তু সেটাকে বাদ দিয়ে আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করেন, সেটা ঠিক হবে না। হ্যাঁ, তো একইভাবে আপনি যে দলটাকে নিষিদ্ধ করবেন কিসের ভিত্তিতে? আপনি যে বলে দিলেন যে এরা এই করেছে, ওই করেছে, সেটা প্রমাণ লাগবে না। আর আপনি যদি এই যে মানদণ্ডের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাতে তো প্রত্যেকটা সরকারি দল যখনই তারা সরকারে ছিল এই ধরনের কর্মকাণ্ড তারা কম বেশি করেছে। সব সরকারি দলই সরকার পতনের সাথে সাথে তাদের নিষিদ্ধ করার ন্যায্যতাও এই আইনের দ্বারা তৈরি হবে। এবং আরেকটা যেটা বড় বিপদ, যে আপনি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করার একটা বিষয় হয়ে গেল। কারণ আপনি আজকে যদি বিএনপি আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করে, 5 বছর পরে কিংবা 7 বছর পরে কিংবা 3 বছর পরে আওয়ামী লীগ যদি জনসমর্থন নিয়ে এসে সরকার গঠন করে, তারাও যদি একইভাবে বিএনপিকে নিষিদ্ধ করে, তাহলে পরে এইখানে এই নিষিদ্ধ আর প্রতিহিংসার চক্রেই আমরা ঘুরপাক খেতে থাকবো। সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির যে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়, সেটি তার নিজেরই বাড়ি। বাড়ির মালিক ইশতিয়াক হোসাইন তার স্বামী। গত বছরের অক্টোবরে লাল পাসপোর্ট জমা দিয়ে এই বাড়ির ঠিকানাতেই নতুন সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। পাসপোর্ট অফিসের সরকারি কর্মকর্তারা এই বাড়িতে গিয়েই তার বায়োমেট্রিক সংগ্রহ করেন। অর্থাৎ আত্মগোপনে থাকা অবস্থায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের খবরটি একেবারেই ঠিক নয়, কারণ তিনি নিজের বাড়িতেই ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, 2024-এর আগস্ট থেকেই কি তিনি এই বাড়িতেই ছিলেন? যদি থাকেন এবং পাসপোর্ট কর্মকর্তা সহ সরকার এই তথ্য জানার পরেও এতদিন তাকে গ্রেপ্তার করা হলো না কেন? কিংবা এতদিন মুক্ত রাখার পর
এখনই বা কেন তাকে গ্রেপ্তার করা হলো? অনেকে বলছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের মাধ্যমে আসলে তাকে আইনি লড়াইয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে তিনি মামলাগুলোতে লড়াই করে ক্লিনচিট পেতে পারেন, যা পরবর্তীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলা সহ 6টি মামলা রয়েছে। এর মধ্যে 3টি মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি 3টি মামলা বর্তমানে তদন্তাধীন। এই তথ্যটি পুরো কৌশলের চাবিকাঠি। আইনজীবীরা আরও স্পষ্ট করে বলেছেন, যেসব মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেগুলোতে তিনি পলাতক থাকলে তার পক্ষে মামলা লড়া অসম্ভব হয়ে যাবে এবং তিনি আপিল করার সুযোগ নাও পেতে পারেন। এ কারণে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জামিন দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হতে পারে। এখানে মূল আইনি কৌশলটি বোঝা জরুরি। পলাতক থাকলে আদালতে হাজিরা নেই, মামলার কোনো কাজ নিজে করতে পারেন না। চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলে পলাতক আসামি হিসেবে তিনি সেই প্রতিবেদনের বিরুদ্ধে আপিল বা চ্যালেঞ্জ করতে পারেন না। ফলে একতরফা রায় হওয়ার আশঙ্কা আছে এবং সেটি তিনি চ্যালেঞ্জও করতে পারবেন না। গ্রেপ্তার হওয়ার সুবিধা হলো তিনি আদালতে হাজিরা দিতে পারবেন, মামলায় পক্ষভুক্ত হলেন, চূড়ান্ত প্রতিবেদন চ্যালেঞ্জ করার অধিকার পাবেন, জামিন চাওয়ার অধিকার পাবেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ পাবেন। অন্য কথায়, গ্রেপ্তার তাকে আইনি মর্যাদা ফিরিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখুন, গ্রেপ্তারের পর ডিবি তাকে 2 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে, কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলায়ও তিনি 3 নম্বর আসামি এবং চূড়ান্ত প্রতিবেদনে তার সম্পৃক্ততাও অনেক কম বলেই জানা যাচ্ছে। কাজেই আদালতের রায়েই তার খালাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তিনি পলাতক থাকলে তাকে পালিয়েই থাকতে হতো, প্রকাশ্যে আসার কিংবা আদালতের রায়ে খালাস পাওয়ার সুযোগ পেতেন না। তিনি যদি মামলাগুলো থেকে খালাস বা ক্লিনচিট পান, তাহলে সেটি আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে। স্পিকারকে সামনে রেখে ক্লিন আওয়ামী লীগের কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। সেই আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হলো কি? শেষ করার আগে প্রথম প্রশ্নটির উত্তর দিয়ে যাই। এতদিন তাহলে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়নি কেন? উত্তরটা এখন পরিষ্কার। সাংবিধানিক ধারাবাহিকতা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অনুপস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব তাৎক্ষণিকভাবে স্পিকারের হাতেই আসার কথা। এতদিন অন্য কোনো স্পিকার না থাকায় শিরীন শারমিন চৌধুরী ছিলেন একমাত্র ভরসা। তাকে জেলে রাখলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা কঠিন হয়ে যেত। কিন্তু মেজর হাফিজউদ্দিন আহমদ স্পিকার হওয়ায় সেই ঝুঁকি এখন আর নেই। এখন তাই নিশ্চিন্তে শিরীন শারমিন চৌধুরীকে জেলে পোড়ানো যায়। বলা যায়, গেমটা যিনিই খেলেছেন তিনি অনেক সেফ সাইডে থেকেই খেলেছেন। আপাতত শিরীন শারমিন চৌধুরী কারাগারে আছেন। জামিন বা রায়ের মাধ্যমে মুক্তি এবং তার নেতৃত্বে আওয়ামী লীগের ফিরে আসা সব সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশলের অংশ কিনা তা সময়ই বলে দেবে। একটা গুরুত্বপূর্ণ খবর, মোদির বাসভবনে মধ্যরাতে জরুরি বৈঠক। তবে কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত? অজিত দোভাল ও 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি রুদ্ধদ্বার বৈঠক। এলসি ও ভারত মহাসাগরের কড়া পাহারাদারের নির্দেশ। প্রতিবেশী দেশগুলোর জন্য কি বিশেষ কোনো বার্তা দিল দিল্লি? দর্শক, গতকালকে যখন পুরো দেশ গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন দিল্লির 7 রোড কল্যাণ মার্কেট লাইট জ্বলছে। রাত 9:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে শুরু হয়েছে এক জরুরি এবং উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক। এটি কোনো রুটিন চেক আপ নয়, এটি কোনো সাধারণ আলোচনা নয়। যখন এনএসএ অজিত দোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং 3 বাহিনীর প্রধানরা এক টেবিলে বসেন, তখন বুঝতে হবে কিছু একটা বড় হতে যাচ্ছে। ভারতের নিরাপত্তা বলয়ে এখন টান টান উত্তেজনা। ক্যাবিনেট কমিটির অন সিকিউরিটি বা সিসিএস এর এই রুদ্ধদ্বার বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে ভারত হয়তো বড় কোনো ধরনের কৌশলগত সিদ্ধান্তের শেষ পর্যায়ে রয়েছে। সীমান্তের পরিস্থিতি কি তবে নিয়ন্ত্রণের বাইরে, নাকি ভারত মহাসাগর কোনো নতুন থ্রেট শনাক্ত করেছে ভারতের ইন্টেলিজেন্স? দর্শক, আজ আমরা ডিকোড করব মোদীর এই মধ্যরাতে বৈঠকের আসল মানে কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভারত পরবর্তী পদক্ষেপ কি হতে পারে যা অত্যন্ত নাটকীয়। দর্শক, এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। সূত্রের খবর অনুযায়ী দোভাল প্রধানমন্ত্রীর সামনে লেটেস্ট গোয়েন্দা রিপোর্টগুলো উপস্থাপন করেছেন। সাধারণত ভারতের গোয়েন্দা সংস্থাগুলো কোনো বিশেষ অনুপ্রবেশ বা প্রতিবেশী রাষ্ট্র কোনো অস্বাভাবিক গতিবিধির তথ্য পায়, তখনই প্রধানমন্ত্রীর নির্দেশে এমন সিসিএস বৈঠক ডাকা হয়। অজিত দোভালের ব্রিফিং এ আলোচনা কেন্দ্রে ছিল ভারতের রেড লাইন, সীমান্তের চীনের এলএসি বা পাকিস্তানের এলওসি। কোথাও কি বড় ধরনের উস্কানি দেওয়া হয়েছে? ভারত কি এবার ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থান ছেড়ে প্রোঅ্যাক্টিভ কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের মতো কোনো পরিকল্পনার ছক কষছে? যখন সিডিএস জেনারেল অনিল চৌহান এবং 3 বাহিনীর প্রধানরা নিজেদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করছেন, তখন বুঝতে হবে দিল্লি এখন আর কেবল কথা বলার বিশ্বাসী নয়। বৈঠক থেকে যেটুকু তথ্য চুয়ে বাইরে আসছে তাতে একটি বিষয় স্পষ্ট, ভারত এখন মাল্টি ডোমাইন বা ত্রিমাত্রিক সারাদানের প্রস্তুতি নিচ্ছে। দর্শক, স্থল অবস্থায় হিমালয়ের দুর্গম সীমান্ত থেকে শুরু করে মরুভূমি প্রান্তর পর্যন্ত বিসিএফ এবং সেনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। বিএসএফ এবং সর্বোচ্চ সেনাকে সর্বোচ্চ সতর্কতা রাখা হচ্ছে। কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা হলে তাৎক্ষণিক ফ্রি হ্যান্ড বা নিজের মতো ব্যবস্থা নেওয়ার সবুজ সংকেত কি প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন? আকাশপথে
শত্রু রাষ্ট্রের ড্রোন প্রযুক্তি এবং নতুন প্রজন্মের মিসাইল সিস্টেম মোকাবেলায় ভারতের এয়ারফোর্স কতটা প্রস্তুত তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের আকাশসীমায় যে কোনো অনধিকার প্রবেশের ঠেকানোর জন্য রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে এখন হাই অ্যালার্ট রাখা হয়েছে। সমুদ্রপথে ভারত মহাসাগরীয় চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবেলায় ভারতীয় নৌবাহিনীকে বিশেষ টাস্ক দেওয়া হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুটে নৌবাহিনীর উপস্থিতি কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এই বৈঠকে। দর্শক, আমরা এই ব্যাপারে যে খবরটা আছে একটু দেখে আসি। মোদির হাই লেভেল সিকিউরিটি মিটিং বড় কোনো অভিযানের কি প্রস্তুতি? মুক্তিবার্তা যে নিউজটা এসেছে সেই আলোকে এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখতে চাই। দিল্লিতে গভীর রাতে মোদি দোভাল রুদ্ধদ্বার বৈঠক, রাজনাথ সিং ও তিন বাহিনী প্রধানদের উপস্থিতিতে সিসিএস সদস্যদের বৈঠক। ভারতের পরবর্তী কৌশলগত পদক্ষেপ কি? ভারতের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা বলয়ের এক বৈঠকে এই টান উত্তেজনা আজ রাত 9:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এক জরুরি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত দোভাল এবং ক্যাবিনেট কমিটির অন সিকিউরিটি সিসিএস সদস্যদের উপস্থিতিতে এই বৈঠকটি সাম্প্রতিক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সাধারণত কোনো রুটিন বৈঠক নয়, বরং নীতি নির্ধারকদের এই উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ভারত কোনো ধরনের কৌশলগত সিদ্ধান্তের পথে হাঁটছে। নিরাপত্তা বলয়ের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি কেন এই তলব? গভীর রাতে এই বৈঠকের উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানগণ। যখন দেশের শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এক টেবিলে বসেন, তখন সেটি কোনো বিশেষ হুমকি বা তাৎক্ষণিক মোকাবেলা বা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষামূলক প্রস্তুতির বহিঃপ্রকাশ বলেই গণ্য করা হয়। বিশেষজ্ঞদের মতে এই পর্যায়ে বৈঠকগুলো তখনই ডাকা হয় যখন ভারতের সীমান্তের পরিস্থিতি বা ভূরাজনৈতিক প্রেক্ষাপট কোনো বড় ধরনের পরিবর্তন বা সংকটের উদ্ভব হয়। স্থল, আকাশ এবং সমুদ্র ত্রিমাত্রিক সারাদানের ছক। বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি না দিলেও কূটনীতিক ও প্রতিরক্ষা সূত্রগুলো বলছে আলোচনার কেন্দ্রে ছিল ত্রিস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, স্থল ও সীমান্ত নিরাপত্তা এলএসি বা এলওসিতে কোনো ধরনের সম্ভাব্য অনুপ্রবেশ রোধ, আকাশপথের সতর্কবার্তা, প্রতিবেশী রাষ্ট্রগুলো আকাশসীমা এবং ড্রোন প্রযুক্তি মোকাবেলার প্রস্তুতি, নৌবাহিনী, ভারত মহাসাগরে প্রভাব বিস্তারকারী শক্তির গতিবিধি পর্যবেক্ষণ। এছাড়া বর্তমান ডিজিটাল যুগে সাইবার বা ওয়ারফেয়ার বা সাইবার আক্রমণ মোকাবেলার রণকৌশল নিয়েও গভীর আলোচনা হয়েছে বলে ধারণা করা হয়েছে। অজিত দোভালের প্রেস ব্রিফিংয়ে গোয়েন্দা তথ্যের গুরুত্ব। বৈঠকে এনএসএ অজিত দোভাল বর্তমান গোয়েন্দা রিপোর্টগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত করেন। সাধারণত জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো বিশেষ থ্রেট হুমকি পাওয়ার পরই এ ধরনের সিসিএস বৈঠক ডাকা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে তিন বাহিনীর প্রধানরা নিজেদের প্রস্তুতি এবং জরুরি প্রয়োজনে পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে সবিস্তারে জানান। সমন্বিত কৌশলগত পরিকল্পনা। ভারতের পরবর্তী ধাপ কি? বিগত বছরগুলোতে ভারত দেখিয়েছে যে তাদের প্রতিরক্ষা নীতি এবং এখন অনেক বেশি প্রোঅ্যাক্টিভ বা স্বতঃস্ফূর্ত। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল স্থল, সমুদ্র এবং আকাশপথের মধ্যে একটি নিখুঁত সমন্বয় তৈরি করা, যাতে যে কোনো জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া দেখানো সম্ভব হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনীতির অস্থিতিশীলতা এবং পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের চেষ্টার পরিপ্রেক্ষিতে ভারত নিজেদের রেডলাইন বা সীমানা আরো স্পষ্ট করার প্রস্তুতি নিচ্ছে। কড়া বার্তা যেটা বলা হয় পথে কি দিল্লি, সেই প্রশ্ন আজকে আসছে। প্রধানমন্ত্রীর মোদীর এই হাই লেভেলের মিটিং কেবল আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, বরং আন্তর্জাতিক মহলেও জন্য একটি বিশেষ বার্তা পৌঁছে দিচ্ছে। ভারত যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং কৌশলগত স্বার্থ রক্ষায় বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়, তা আবারও প্রমাণিত হলো। দিল্লির এই রুদ্ধদ্বার বৈঠকের ফলাফল আগামী কয়েকদিনের মধ্যে সীমান্ত বা কূটনীতিক কার্যক্রমের স্পষ্ট হতে পারে। সারা দেশ এখন তাকিয়ে আছে সাউথ ব্লকের পরবর্তী নির্দেশনার দিকে। ভারত কি কোনো বড় ধরনের সিদ্ধান্ত বা বিশেষ সামরিক মহড়া বা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু এখন জনগণের সামনে রয়ে গেছে। দর্শক, এখানে বিশ্লেষণ নিয়ে আমি আরো কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে বর্তমান যুগে যুদ্ধ কেবল কিন্তু সীমান্ত হয় না, যুদ্ধ হয় সার্ভারে। মোদী এই বৈঠকে সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পাওয়ার গ্রিড, ব্যাংকিং সেক্টর, প্রতিরক্ষা নেটওয়ার্কে কোনো বড় ধরনের সাইবার হামলার কি আশঙ্কা রয়েছে? সেই ধরনের কি কোনো সম্ভাবনা দেখা দিয়েছে? এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন হিসেবে সামনে আছে। অজিত দোভাল দীর্ঘদিন ধরেই ভারতের সাইবার ডিফেন্সকে শক্তিশালী করার উপর জোর দিয়েছিলেন। আজকের এই বৈঠকে ডিজিটাল স্পেসে শত্রুর মোকাবেলা করা এবং প্রয়োজনে পাল্টা সাইবার অ্যাটাক চালিয়ে শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ভারত এখন আর কেবল ইট খেলে পাটকেল খাওয়ার মতো অপেক্ষায় নেই, তারা এখন শত্রুর ঘরে ঢুকে প্রযুক্তিগতভাবে পঙ্গু করে দেওয়ার সক্ষমতা রাখে। এই বার্তা আজ দেওয়া হয়েছে। একজন রাজনৈতিক বা প্রতিরক্ষা বিশ্লেষক হিসেবে আমি বলতে চাই, এই বৈঠকের টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া যখন ভূরাজনৈতিক অস্থিতিশীলতা তুঙ্গে, তখন ভারতের এই শো অফ স্ট্রেংথ বা শক্তি প্রদর্শনের আন্তর্জাতিক বিশেষ মহলে বার্তা বহন করে। বিশেষ ধরনের বার্তা বহন করে। দিল্লি এখন নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দিতে রাজি নয়। প্রধানমন্ত্রী মোদীর এই হাই লেভেল মিটিং কেবল আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, বরং এটি শত্রু দেশের জন্য একটি পরিষ্কার সতর্ক বাণী। ভারতের সীমানায় হাত দিলে বা কৌশলগত স্বার্থে আঘাত করলে তার পরিণাম হবে ভয়াবহ। দিল্লির সাউথ ব্লক এখন থেকে কোনো প্ররোচনা সহ্য করবে না। এই রুদ্ধদ্বার বৈঠকের ফলাফল আমরা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই দিনেই কোনো সামরিক মহড়া বা কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দেখতে পারবো। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, মধ্যরাতের এই বৈঠক প্রমাণ করে যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। মোদী সরকারের প্রতিরক্ষা নীতি এখন কেবল একটি প্রতিরক্ষামূলক নয়, বরং তা আক্রমণাত্মক হতে পারে বলে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।